লেকচার হয়েছিল, কারণ হলো কনভার্সন ডিজার্ভ খুব ইম্পর্টেন্ট। কারণ আমি আগে বলছিলাম কনভার্সন ডিজার্ভ রিপিটেডলি অ্যাডমিশন হয়। তোমরা যখন কি করবা, ইন্টার্ন করবা, তখন রিপিটেডলি কনভার্সন ডিজার্ভ পাওয়া যাবে। এবং পরীক্ষাতেও কনভার্সন ডিজার্ভটা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়। যদি মনে করো ডার্মাটোলজি বসে, তাও জিজ্ঞেস করা হয়। যদি সাইকিয়াট্রি বসে, অবশ্যই জিজ্ঞেস করা হয়। কাজেই পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আবার তোমাদের প্র্যাকটিক্যাল লাইফও ইম্পর্টেন্ট। তোমরা যখন ইন্টার্ন করবা, প্রত্যেক অ্যাডমিশন দিতে কমপক্ষে 4জন বা 5জন ভর্তি হবে। আর পরীক্ষার সেশন যদি হয় যে জেএসসি বা পিএসসি বা এসএসসি রেজাল্ট, এরকম সময়ে কিন্তু 10-12 জন করে ভর্তি হয়। তো এই রোগীগুলা যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে এটা কিটা ক্রনিসিটি ডেভেলপ করে। ক্রনিসিটি মানে 6 মাসের চেয়ে বেশি হয়, তখন এটা আর ওই আগের স্টেজে ফিরে আসা সম্ভব হয় না। কারণ মানুষ যখন একটা সমস্যায় ভুগে, তখন কিন্তু তাকে হোমিওস্ট্যাসিস করতে চায়। যে কোনো অর্গানিজম কিছু একটা ভুগে তারা নিজের সমাধান করতে চায়। এই সমাধান করাটা সবসময় হয়ে ওঠে না। যদি ঠিকমতো যদি সে কনভার্সন ডিসঅর্ডারটা অ্যাডাপটিভ প্যাটার্নে তা যদি ম্যানেজ করতে পারে নিজেই, তখন আর ক্রনিসিটি ডেভেলপ করে না। আর ওয়ান্স ক্রনিসিটি ডেভেলপ করলে সে একটা ওয়ে খুঁজে পাবে যে আমি এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, ওইটাই হয়। কিন্তু পরবর্তীতে দেখছি এটা আর অ্যাডজাস্ট হচ্ছে না। কাজেই আমাদের কনভার্সন ডিসঅর্ডার সম্বন্ধে তোমাদের ধারণাটা আসলে একটু পুক্ত হতে হবে আমাকে। আর সাথে সাথে কনভার্সন ডিসঅর্ডার সমাটিক সিম্পটম কিছু কিছু হলো গিয়া ফ্যাক্টিসাইড ডিসঅর্ডার আছে কনভার্সনের সাথে, এটা ডিফারেন্সটা। আর আরেকটা হলো গিয়ে কি মেলিঙ্গারিং। এই জিনিসগুলো আমাদের মনে হয় স্পষ্ট ধারণা থাকতে হবে। সেই জন্য কনভার্সন ডিসঅর্ডার আমি একটু রিপিট করতে চাই, এবং এটা তোমাদের পড়া সাবজেক্টই, আমি নতুন করে কিছু বলতেছি না। আমরা বলছিলাম যে কনভার্সন ডিসঅর্ডারকে হিস্টেরিক এইচসিআর বলা হয়তো, এইচসিআর না, এইচসিআর মানে হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন। হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন, এইচসিআর মানে হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন। হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন আমরা এখন আর বলি না, সেটা না বলে হিস্টেরিক কনভার্সন রিঅ্যাকশন। কারণ হলো গিয়ে ইউটেরাসের অ্যাবনর্মাল মুভমেন্টের জন্য বা অ্যাবনর্মাল সিক্রেশনের জন্য বা রিটেন সিক্রেশনের জন্য তখন এই সিমটমস তৈরি হয়ে দেখি কনভার্সন ডিসঅর্ডার বলা হয়তো। তো কিন্তু আসলে এটাকে বলা হয় ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটমস। ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটমস বলার পিছনে কারণ হলো গিয়া এই এই কনভার্সন ডিসঅর্ডার যদি আমরা 15-20 বছর পরে আমরা ফলো আপ দেই, 15-20 বছর পরে ফলো আপ দেই, এই যে 100 জন যদি আমরা কনভার্সন ডিসঅর্ডারের রোগীকে 15-20 বছরে ফলো আপ দেই, তাহলে দেখা যাচ্ছে যে ও অ্যারাউন্ড 15%, হ্যাঁ, অ্যারাউন্ড 15-20% রোগীর একটা নিউরোলজিক্যাল বেসিস একটা অ্যাবনর্মালিটি পাওয়া যায়, ডিসঅর্ডার পাওয়া যায়। তো তার জন্য বলা হয় ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটম। আর একটা হলো গিয়া এই সিমটমস গুলা নিউরোলজিক্যাল সিমটমস এর সাথে মিলে যায়, কিন্তু কোনো অ্যানাটমিক্যাল অর ফিজিওলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি বা প্যাথোফিজিওলজি পাওয়া যায় না, যার জন্য এটা আসলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলা হচ্ছে, বলা যাবে। এই জন্য বলছে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আর একটা বলা হয় যে আইসিডি-10 বলা ডিসোসিয়েটিভ ফাংশনাল কনভার্সন ডিসঅর্ডার। ডিসোসিয়েটিভ মানে ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের অভাব। আমি একটা কাজ হচ্ছে, আমার একটা সমস্যা হচ্ছে, এইটার প্রেজেন্টেশনটা অন্যভাবে হচ্ছে। মানে আমাদের যে সিমটমসটা হচ্ছে, এটার প্রেজেন্টেশনটা হচ্ছে অন্যভাবে। অন্যভাবে মানে আমার হলো গিয়ে পেইন হলো গিয়ে একটা ডার্মাটোলজিক্যাল প্রেজেন্টেশন হলো গিয়ে ডি5 এ প্রেজেন্টেশন, থোরাসিক লেভেলের ডি-তে প্রেজেন্টেশন, কিন্তু হচ্ছে ওই প্রেজেন্টেশন যারা সিমটম প্রডিউস হচ্ছে হলো 8-এ। তাহলে 8-এ এবং এটা রাইট সাইডে না হয়ে লেফট সাইডে হচ্ছে। তাহলে আমার সমস্যা হলো গিয়ে লেফট সাইডে, কিন্তু প্রেজেন্টেশন রাইট সাইডে, এবং হলো গিয়ে অনেক ডিফারেন্ট। তো তাহলে ডিসোসিয়েশন হলো, অথবা তার সমস্যা হলো গিয়ে তার কনফ্লিক্ট একটার সাথে একটা হলো গিয়ে আনটুয়ার্ড ইভেন্ট, দুইটা ইভেন্টের মধ্যে আমার একটাকে বেছে নিতে হবে। ওই ইভেন্ট ওই জিনিসটায়, অথবা ওই জিনিসটা ডিপ্রেশন হলো, আর প্রেজেন্টেশন হলো গিয়ে কোনো রেসপিরেটরি সিমটমস নিয়ে, অথবা কোনো স্কেলেটাল সিস্টেম নিয়ে, অথবা কার্ডিয়াক সিস্টেম নিয়ে, সেটাকে বলে ডিসোসিয়েশন। তাহলে এই ডিসোসিয়েটিভ ফাংশনাল কনভার্সন ডিসঅর্ডার বলা হয় আইসিডি-10-এ। এই জন্য এখানে বলা হচ্ছে যে এটা হলো কি আসলে আমরা একটা সিমটমস, যেটা কিনা কোনো নোন প্যাথোলজি পাওয়া যায় না, এত ভিতরে পাওয়া যায় না, কিন্তু সাম সোর্স অফ দা কনফ্লিক্ট আছে। আমরা মনে হয় টেক্সটে আমরা যাই না,
টেক্সটে যায় না, ফ্রয়েডের থিওরি হলো ফ্রয়েডের থিওরি হলো গিয়ে ইউজুয়ালি যে emotionally charged ideas, usually sexual, which becomes loaded in the patient's unconscious mind as a result of some past experience and which were excluded from the conscious awareness by the repression. Repression মানে আমরা বলছি যেটা সেক্সুয়াল ড্রাইভ ছিল কোনো কারণে, অথবা কোনো একটা আইডিয়া ছিল, সেই জিনিসটা সে আনকনসিয়াস মাইন্ডে রাখতো। কোনো কারণে মনে হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিছু একটা ঘটনা হলো, এই ঘটনাটা সে মনে করতেছে somehow as হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যালো, আচ্ছা, তাহলে যেটা আগে এক্সপিরিয়েন্স হয়েছে ওই ভিত্তিতে একটা ধারণা হইলো, ওই ধারণার ভিত্তিতে একটা ঘটনা, বর্তমানে একটা ঘটনা হইলো, এইটাকে সে মনে করলো, চিন্তা ভাবনা করে রিপ্রেস করে রাখলো, ওইটাই একটা এক্সপ্রেস হলো। তার মানে কি হলো? তার মানে হলো কি একটা প্রথম থেকে একটা ধারণা তৈরি হলো, এই ধারণার ভিত্তিতে সে মনে করলো যে তার সাথে আমার রিলেশন হবে, বা রিলেশন হতে পারে, বা পরীক্ষা ভালো করলে আমি রেজাল্ট ভালো করব, মনে করলাম আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো রেজাল্ট করবো, এটাই হলো ইউজুয়াল আইডিয়া। কিন্তু পরীক্ষার সময়ে যে পরীক্ষাতে পড়াশোনা করতেছিল না আগে অনেকদিন ধরে, এখন পরীক্ষা দিচ্ছে, তার ইউজুয়াল আইডিয়াই হলো পরীক্ষাটা ভালো হবে। কিন্তু যে পরীক্ষাটা খারাপ হইলো, পড়াশোনা করে নাই আগে, এই যে এখন খারাপ রেজাল্ট হচ্ছে, সেইটা মানতে পারে না, কিন্তু আবার ফিরে যেতেও পারে না আগে পরীক্ষার আগের প্রিপারেশনে, কারণ সময় ল্যাপস হয়ে গেছে। তো তাহলে আমি কি হবে, রেজাল্টটা কি হবে, আমার খারাপ হবে, এবং এই খারাপ হওয়াটা আমি মানতে পারে নাই, সেটাই এক্সপ্রেস করে হলো গিয়া ওই কনভার্সন ডিসঅর্ডার। দিস ইজ এ কনফ্লিক্ট। তাহলে আগের ধারণাটা যখন এখন রিপ্রেজেন্ট করতে হলে কিভাবে করতে হবে, সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে করতে হবে। সেটা হলো কি, ফিজিক্যাল সিমটমস, নট এন্ড সাম সোর্স অফ দ্য সাইকোলজি সিমটম। সাইকোলজিক্যাল সিমটমস হলে সে মানুষ মানবে না, তাহলে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সিমটমস কি, আমার পা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, আমার কথা বলতে পারছি না, এটা কিন্তু কনসিয়াসলি করতেছে না, আনকনসিয়াসলি, কারণ এটা অনেকদিন ধরে শিখে আসছে। আমরা যেমন সাইকোলজি আমরা জানি, তোমরা সাইকোলজি পড়ো নাই, কোনো বিহেভিয়ার সায়েন্স তোমাদের আছে কমিউনিটি মেডিসিনে, কিন্তু এটা পড়ো নাই। তোমরা হয়তো স্ট্রেস কিছু পড়ছো, স্ট্রেস বিহেভিয়ার সায়েন্স আলাদা একটা চ্যাপ্টার আছে, কিন্তু এটা পড়ো নাই, কিন্তু তোমরা জানো। এই জানাটা হলো গিয়া, এই জানা যে জিনিসটা, এই জিনিসটা হলো গিয়া অ্যাডপ্টেশন হয়ে আসবে। তো এখন এই জানাটা স্টিমেটা হলো যে আমরা যদি পা ভেঙে যাই, তাহলে আমি পা ভেঙে যাই বা পায়ে ব্যথা হয়, তাহলে আমি এই কাজটা করতে হবে না। আমার কথা বলতে না পারি, তাহলে আমি তার এক্সপ্রেস না করলে হয়। তো এই জিনিসগুলো হলো, তো ওইটাই আমার রিপ্রেজেন্ট করলো হলো গিয়ে সোশ্যালিটি, আমার কোনো সাইকোলজিক্যাল কনফ্লিক্টটা প্রেজেন্ট করলো ওই সিস্টেমে। দিস ইজ সাম সোর্স অফ দ্য সেকেন্ডারি গেইন। তো তাহলে আমরা এই জিনিসটা যদি করি, সেটাকে আমরা যদি বলি এটা কনভার্সন ডিসঅর্ডার। আর কনভার্সন ডিসঅর্ডারে বলছে, কনভার্সন ডিসঅর্ডারে, এই কনভার্সন ডিসঅর্ডারে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু সিমটমস আছে অনেকগুলো সিমটম, মোটর সিমটমস আছে, সেন্সরি সিমটমস আছে, অথবা সাইকোলজিক্যাল সিমটমস আছে। কিন্তু এই যে কনভার্সন ডিসঅর্ডার ডায়াগনোস করতে হলে, আমরা যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডায়াগনোস করতে হলে এটা DSM-5 or ICD-10 ক্রাইটেরিয়া মিট করতে হয়। DSM-5 ডায়াগনোসিস স্টেটিস্টিক্যাল ম্যানুয়াল or ICD-10 মিট করতে হয়, যেটা হচ্ছে ওয়ান অর মোর মোটর সিমটমস of altered voluntary or motor or sensory functions, and this is incompatible between the recognized neurological and medical conditions. Symptoms not better explained by another medical condition, যেটা হলো কি অন্য মেডিকেল কন্ডিশন থেকে এক্সক্লুড করতে হবে, তখন আমরা কনভার্সন ডিসঅর্ডার বলতে পারবো, আদারওয়াইজ না। আর হলো কি এই যে সিমটমসটা তৈরি হবে, এটার জন্য যদি কোনো ফাংশনাল অকুপেশনাল or ইম্পর্টেন্ট এরিয়া ফাংশনিং যদি কি না হয়, ইম্পেয়ার না হয়, তাহলে এই জিনিসটা কনভার্সন ডিসঅর্ডার হবে না, কাজে আমরা বলবো কি একটা মোটর সেন্সরি সিমটম থাকতে হবে, এটা কিন্তু ফাংশনাল নিউরোলজিক্যাল অর মেডিকেল কন্ডিশন দিয়ে এক্সপ্লেন করা যাবে না। আর একটা হলো কি যেটা বললাম যে, আর একটা হলো ইম্পর্টেন্ট মেন্টাল ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যাবে না, আর একটা হলো ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হতে হবে। এর জন্য কিছু হলো কি, যদি সিমটমস অনুযায়ী আমরা, যদি প্যারালাইসিস হয় প্যারালাইসিস, যদি অ্যাবনর্মাল মুভমেন্ট হয় অ্যাবনর্মাল মুভমেন্ট, যদি সিমটমসের প্রবলেম হয়, সোয়েলিং এর প্রবলেম হয়, এরকম আমরা সিজার হলো কি, এটা কিন্তু সিজার মানে সিডোসিসের কথা বলা হচ্ছে। আর অ্যানেস্থেসিয়া আর সেন্সরি লস, সিমটমস ভিজুয়াল অলফ্যাক্টরি হিয়ারিং যদি প্রবলেম হয়, অথবা একাধিক যদি হয়, তাহলে মিক্সড সিমটমস দিয়ে
তৈরি করতে পারে। একটা কথা বলছিলাম আমরা, ওই যে ক্রনিসিটি ডেভেলপ করতে পারে, যেমন একুট সিমটমস বলতে 6 মাসের মধ্যে, আর ক্রনিক সিমটমস মধ্যে বলতে 6 মাসের বেশি। 6 মাসের যদি কম যদি হয়, 6 মাসে যদি কম হয় সেটা কিন্তু ম্যানেজ করা যায় ইজিলি। আর 6 মাস না হয়ে যদি আমরা 6 দিন হয় তাহলে আরো ভালো। আবার যদি 6 দিনের চেয়ে 6 মাস যদি 6 সপ্তাহ হয় খারাপ। কিন্তু বলা হয় 6 মাসের মধ্যে যদি হয় তাহলে আমরা একে একুট সিমটমস বলি, আর 6 মাসের চেয়ে বেশি হলে ক্রনিক সিমটমস বলি। কারণ এইগুলা স্পেসিফাই করার পিছনে কারণ হলো গিয়ে এটা কিভাবে ম্যানেজ করব সেটার জন্য। উইথ স্ট্রেস উইদাউট স্ট্রেস। স্ট্রেস মানে আমরা জানি ভিজুয়াল, যেমন পরীক্ষাতে ফেল, পরীক্ষাতে খারাপ হয়েছে, তার জন্য হলো গিয়ে যদি এই জিনিসটা হয় তাহলে স্ট্রেস আমরা জানি না আসলে কি কারণে হচ্ছে, খুঁজে পাচ্ছি না, আননোন, আমরা স্ট্রেসর, আননোন প্যাথোলজি। তাহলে স্ট্রেসর যদি না থাকে, আমরা বাইরে করতে না পারি, উইদাউট স্ট্রেসর বললাম। কিন্তু আসলে স্ট্রেসর ছাড়া, কোনো কজ ছাড়া কোনো ইফেক্ট হয় না, এটা তো আমরা জানি। কজ ছাড়া কোনোভাবে ইফেক্ট হয় না, এটা জানি। কাজেই এইখানে কজ ইফেক্টের ব্যাপার রয়ে গেছে। আচ্ছা, কজ ইফেক্টের কথা রয়ে গেছে। কাজেই আমরা কজটা স্ট্রেসের আছে কি নাই এটার উপর, যদি আমরা ডিফাইনেবল হয় তাহলে উইথ স্ট্রেসর বলবো, আর যদি না থাকে উইদাউট স্ট্রেসর বলবো। যদি ডিফাইন করতে না পারি, তার মানে ডিফাইন করতে না পারলেই স্ট্রেসর নাই, নট নেসেসারি। কারণ এখানে কনফ্লিক্ট বা স্ট্রেসর না থাকলে কনভার্সন ডিসঅর্ডার হয় না। তো কাজে আমরা উইদাউট স্ট্রেসর মানে সোললি যে উইদাউট স্ট্রেসর, কোনো স্ট্রেসর না এটা বলার না, আমরা বাইর করতে পারিনি, সেটাই কথা। The common symptoms আমরা যেটা বললাম, মোটর সেন্সরি সিমটমস অর মিক্স সিমটমস থাকতে পারে। এটা কি কি? মোটর সিমটমস এর মধ্যে আমরা আসতে পারে হলো ইনভলন্টারি মুভমেন্ট, কিছু কিছু হলো গিয়ে আমরা বলছিলাম যে বাতাসে ফু দেই অথবা গলা খাকায়, এইগুলা ব্লেফারোস্পাজম হয়, চোখ টিপ করে, কর্টিকোলিস হতে পারে, অবিস্ফোরনাস হতে পারে যেটা টিটেনাসে হয়, সিজার মানে সিরো সিজার হতে পারে। সিজার কিন্তু যদি হয়, সিজার যদি হয়, রিপিটেড সিজার যদি হয়, সেটা কিন্তু কনভার্সন ডিসঅর্ডার না। আমরা এখানে সিজার বলতে সিজারের কথা বলা হচ্ছে। সিজার আর সিজারের মধ্যে পার্থক্য আমরা গত বছর আমরা রিপিট করতেছি। আমরা এটা পার্থক্যটা কি? নরমাল গেট যদি হয়, গেটটা যদি নরমাল গেট হয়, এটা যেন কোনো সেরেব্রাল লেশনের জন্য হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, অথবা কোনো ওই কিসের জন্য কি বলে কোনো কিসের জন্য, মিড ব্রেনের লেশনের জন্য হচ্ছে, এটা যদি না বোঝা যায়, অথবা অ্যাস্টাসিয়া অ্যাবাসিয়া বলা হয়। অ্যাস্টাসিয়া অ্যাবাসিয়া যতটুকু সাফারিংস বা যতটুকু সাফারিংস, এই সাফারিংস এর মধ্যে যদি ঘটনার মতো যদি সাফারিংসটা না হয়, যতটুকু ঘটনা অথবা যতগুলো ঘটনা হচ্ছে তার লেসন যতটুকু, তার চেয়ে বেশি প্রেজেন্টেশন হয়, সেটা হতে পারে প্যারালাইসিস, উইকনেস, অ্যাফোনিয়া হতে পারে। সেন্সরি সিমটমস অ্যাস্টাসিয়া। স্যার টর্টিকোলাইটিসটা কি স্যার? কোনটা? টর্টিকোলাইটিস। টর্টিকোলিস ওই যে আমাদের টিটেনাসের সময়, টিটেনাসে যদি হয় টর্টিকোলিস হয়, একেবারে বোয়িং হয়ে যায়, হ্যাঁ, বোয়িং হয়ে যায়। যখন হলো গিয়া বোয়িং মানে হলো গিয়ে তীরের মতো, তীরের না, ধনুকের মতো যে কি হয়, কন্ট্রাকশন হয়, রেসপিরেটরি অফ হয়ে যায়, কন্ট্রাক্ট হয়ে যায় যদি হয় কোনো কারণে, টিটেনাসের কারণে, সেটাই হলো টর্টিকোলিস। অবিস্ফোরনা টর্টিকোলিস এটাই হয়, ঠিক আছে। টিটেনাসের টর্টিকোলিস এন্ড অবিস্ফোরনাস হলো মেইন ফিচার্স অফ দ্য টিটেনাস। ঠিক বুঝা যাচ্ছে? বোয়িং অফ দ্য যে কিসের জন্য, যে এরর জন্য যে বোয়িং হয় সেটাকে বলে টর্টিকোলিস এন্ড অবিস্ফোরনাস। সিজার যেটা বলতেছে আছে, আমরা সিডো সিজার কথা বলছি। সিডো ট্রু সিজার যদি হয়, এন্ড পার্থক্য যদি আমরা বুঝি, তখন কিন্তু সিজার ডিসঅর্ডার হবে। সিজার যদি এপিসোড একটা সিজার যদি হয়, এটা লাইফ লাইনে হতেই পারে, কিন্তু যদি সিজার রিপিটেড সিজার হয় তখন হলো সিজার ডিসঅর্ডার অর ইপিলেপসি আমরা বলি। সেন্সরি ক্ষেত্রে বলছি যে অ্যানেস্থেসিয়া অথবা মিডলাইন অ্যানেস্থেসিয়া। মিডলাইন অ্যানেস্থেসিয়া কি হতে পারে? এখন অ্যানেস্থেসিয়া হতে পারে যদি মিডলাইনে যদি হয়, তাহলে তো তার পেরিফেরিতে নার্ভ যতটুকু ডিস্ট্রিবিউশন যাবে সেইখানে অ্যানেস্থেসিয়া হবে। যদি পেরিফেরি গেল না, শুধু একটা মিডলাইনে যদি হয় অ্যানেস্থেসিয়া, that is some sort of features of the conversion disorder. টানেল ভিশন দেখতে পারে, আমরা হলো ভিশন ফিল্ড দেখি, ভিশন ফিল্ড দেখতে দেখতে আমরা যখন, আমি যেটুকু দেখি সে যদি দেখতে পাই, দিস ইজ দ্য ভিশন ফিল্ড ইনটেক্ট। কিন্তু টানেল ভিশনে হলো গিয়ে আমি দেখতে পাচ্ছি, আঙুল ডিস্টেন্স থেকে না আমি সামনে নিয়ে আসতেছি, আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে দেখতে পাচ্ছে না। that is some sort of the tunnel vision. তার ডিপনেস হতে পারে,
তারপরে হলো ভিসুয়াল সিমটমস কিছু হয়, সাইকোলজিক্যাল ভমিটিং ট্রেটেবল ভমিটিং, খাচ্ছে খাইতে গেলে বমি হচ্ছে। কি বমি হচ্ছে? বমিটা হলো কি, যদি পানি খেলে বমি হচ্ছে, পানি খেতে পারতেছে কিন্তু শরীর কিছু খেলে বমি হচ্ছে, অথবা শরীর খেতে পারতেছে কিন্তু পানি খেলে বমি হচ্ছে। দ্যাট ইজ সাম সর্ট ডিফারেন্স। তো সাইকোলজিক্যাল ভমিটিং হতে পারে, সিডোসায়াসিস হতে পারে। যদি সিডোসায়াসিস ফর এক্সাম্পল প্রেগনেন্ট অফ দা সাম সর্টস অফ ফিচার্স অফ দা কি বলে কনসিভিং, যেটা হলো ক্যারিং একটা ফিচার যদি হয় কারো, সেটা হলো সিডোসায়াসিস। সিস্টেরিকাস হতে পারে, যে গিলতে গেলেই সমস্যা হচ্ছে সেই জিনিস। ইউরিনারি রিটেনশন হতে পারে, ডিপেন্ডেন্ট ইউরিনারি রিটেনশন হতে পারে। ইউরিনারি রিটেনশন কিন্তু তার প্যাথোলজি নাই, হ্যাঁ, ইউরিনারি রিটেনশন কিন্তু ইউরিনারি রিটেনশন হচ্ছে কিন্তু তার ব্লাডার অতটুকু যে পরিমাণে ফুলার কথা সেভাবে ফুলতেছে না, এটা করলে ইউরিনারি রিটেনশন হতে পারে। ডিসোসিয়েটিভ সিমটমস, তাহলে মোটর সিমটমস আর সেন্সরি সিমটমস। ডিসোসিয়েটিভ সিমটমস মানে psychological conflict is converted into some sorts of the presentation of the psychological symptoms. Psychological সমস্যা কিন্তু তার কারোর সাথে রিলেশন নিয়ে প্রবলেম, কিন্তু তার প্রেজেন্টেশন হলো কি ফিউগ হচ্ছে, ভুলে যাচ্ছে, কাউকে চিনতেছে না, অথবা ভুলে যাচ্ছে, অথবা নিজের আইডেন্টিটি বুঝতে পারতেছে না। দিস ইজ সাম সর্ট অফ আইডেন্টিটি ডিসঅর্ডার। অথবা ডিপারসনেশন, পরিবেশটা সে বুঝতে পারছে না, পরিবেশটা কি সে বুঝতে পারছে, সেটা হতে পারে। পরিবেশটা কি সেটা যদি না বুঝে, মানে পরিবেশটা, এই পরিবেশটা আমার বাড়িটা কি বাড়ির মতো কিনা, আমার মানুষটা কি ওই মানুষটা কি ঠিক আছে কিনা, সকালটা সকাল কিনা বা সকাল না, আমাকে সবাইকে পরিচিত লাগতেছে। হ্যাঁ, ডিপারসনেশন এন্ড ডিরিলেশন। ডিপারসন, আমি নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছি কিনা, পরিবেশটা চেঞ্জ কিনা। পরিবেশ চেঞ্জ করলে বলছে ডিরিলেশন, আর পার্সন চেঞ্জ হলে বলছে ডিপারসনেশন। ট্রেন্স হতে পারে, তারপর হলো গিয়ে পজিশন হতে পারে, যে তার নিজের যে চিন্তা ভাবনাটা, আমার মনে হয় আমাকে কেউ ধরছে, আমাকে কেউ ভর করছে। ভর করা এই শব্দটা কিন্তু, এই শব্দটা কিন্তু আমাদের সিজোফ্রেনিয়াতে হয়, যে আমাকে সাতাই ধরে, কিন্তু এর অর্থ এই না। কিন্তু সে, আমরা যেমন দেখি মাঝে মাঝে যে কোনো পূজা টুজা হয়, তখন দেখি চড়ক পূজা হয়, চড়ক পূজাতে নিজে কি হয়ে যায়, মহাদেব হয়ে যায়। অথবা কেউ যদি হয়, ও দুর্গা পূজাতে হয়, কুমারী পূজা হয়, তাকে নিজের উপর ভর করে মনে করে তাকে কোনো ওই দুর্গা ঢুকে গেছে এবং সে দুর্গা হয়ে গেছে, এরকম একটা ফিলিংস আছে, সেই জিনিসটা পজিশন। তাহলে এটা কিন্তু সোশ্যাল একটা কাস্টমস, কালচারাল কাস্টমস। সেই কাস্টমসটা ওই সময় সেটা অন্য সময় যদি সে রিপ্রেজেন্ট করে, দিস ইজ পজিশন। স্টুপর হতে পারে, একেবারে মিউটিজম কথাই বলতে না পারতে পারে, এইভাবে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা বললাম নিউরোলজিক, মোটর সিমটমস, সেন্সরি সিমটমস এন্ড ডিজিজ সিমটমস প্রেজেন্ট করতে পারে। কাজেই এই সিমটমস গুলা তোমরা প্রেজেন্ট করলে, যদি এটা যদি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট দিয়ে তুমি প্যাথোলজি দিয়ে তুমি ব্যাখ্যা না করতে পারো, মেডিকেল কজ দিয়ে ব্যাখ্যা না করতে পারো, তাহলে বলতে হবে দিস ইজ ডিউ টু দা সাইকোলজিক্যাল কজ। এবং এটা কি, তাহলে কনভার্সন ডিসঅর্ডার যদি হয়, এবং অন্য কোনো মেডিকেল কন্ডিশন অথবা কি বলে সাইকিয়াট্রিক কন্ডিশন যদি না হয় এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট সে পরীক্ষা বাড়িতে সব এইরকম এই সিমটমস প্রডিউস করতেছে, সবাই তার হাসপাতালে নিয়ে আসতেছে, তো সবাই হাসপাতালে নিয়ে আসতেছে, সেও তার ইউজুয়ালি কাজ করতে পারছে না, সবাই তাদের কাজ করতে পারে, তাহলে দিস ইজ সাম সর্ট অফ দা ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। আর এটাতে প্রিডমিনেন্ট সিমটমস আমরা বলছিলাম, প্রিডমিনেন্ট সিমটমস কিছু হতে পারে, সে স্পিচ যেটা বললাম আমরা, প্রিডমিনেন্ট সিমটমস আগে যেটা বলছিলাম এই কি জিনিস, স্পিচ, সিজার, সোয়ালোয়িং যে প্রবলেম হতে পারে। পেশেন্ট মে বি হাইলি সাজেস্টেবল মানে বললে, যেমন সাজেস্টেবল মানে কি, এই যেমন যদি হয় সে হাঁটতে পারতেছে, হয়তো তার সমস্যা নিয়ে যে কনভার্সন নিয়ে প্রেজেন্ট করছিল, তারপরে হাঁটতে পারে নাই, কিন্তু তুমি দেখলা পরের দিন সে বাথরুম থেকে ফিরে আসছে, তুমি যখন ফলো আপ দিচ্ছ, কিন্তু রুগীর অ্যাটেন্ডেন্স বললো যে এই রুগী তো হাঁটতে পারে না, হেঁটে আসছে বাথরুম থেকে, কিন্তু সে বললো যখন হাঁটতে পারে না তখনই আর হাঁটতে পারে না। অথবা দাঁত অত লেগে যায়, দাঁতই লেগে যায়, মানে দাঁতটা ক্লোজ হয়ে যায়, মানে দাঁতটা আর খুলতে পারে না, তখন আসলে খুলতে পারে না। যদি বলে না খুলতে পারে তো খুলতে পারে, হাঁটতে পারে, তাহলে ডিজিজ সাজেস্টিবিলিটি। তাহলে এই সাজেস্টিবিলিটির জন্য আমরা ওই সময় বলি অনেক সময় যে আমরা এই রোগীকে ফলো আপ দিতে গেলে সিমটম বেস ফলো আপ করবো না,
প্রবলেম বেস ফলো আপ করবো, প্রবলেম বেস, তার সমস্যা কিসের জন্য সে ভর্তি হয়েছিল, বাড়িতে কি আছে, তার পরীক্ষার কিরকম খবর, কারোর সাথে রিলেশন কিরকম, তার এই হসপিটালে ভর্তি হওয়ার যে কি সমস্যা হচ্ছে, এই জিনিস নিয়ে আলাপ করব, নট উইথ দ্য সিমটমস। আর লাভ বেলে ইনডিফারেন্স যেটা বলছিলাম, যে যদি হয় এই সিমটমসটা যদি হয়, সমস্যা হলো, সমস্যা একটা হইলো যদি হয় সিজার হয় বা কারো যদি অন্য কোনো ফিভার হয়, তাহলে হবে কি পরের দিন তাকে কাহিল দেখা যায়, কষ্ট হয়। কিন্তু তাকে দেখা যাচ্ছে তাকে যখন যে সমস্যায় পড়ে তখন খুব তাকে কাহিল মনে হয়, কিন্তু যখন ভালো হয়ে যায় তখন তাকে পেশেন্ট বা অন্য অ্যাটেন্ডেন্সের সাথে ডিফারেন্স করা যায় না, সেটাকে লাভ বেলে ইনডিফারেন্স বলা হচ্ছে। তার সিমটমসটা যখন প্রডিউস হয় খুব বেশি সিভিয়ার হয়, কিন্তু ভালো হয়, তখন তাকে এই অসুস্থতার কোনো লেশ মাত্র তার চিহ্ন নাই তার কাছে, ইজ দ্য লাভ বেলে ইনডিফারেন্স। তাহলে এই সিমটমস গুলা দিয়ে প্রেজেন্ট করলেই আমরা বলি তাহলে কনভার্সন ডিজঅর্ডার। আমরা বললাম হ্যাঁ বলো। স্যার সাইকোলজিক্যাল যে কনফ্লিক্ট, ওইটা কি স্যার নিজের যে মাল্টিপল পার্সোনালিটি ওইটার মধ্যে কনফ্লিক্ট, নাকি চারপাশের বিষয়গুলো নিয়ে সে অলওয়েজ কনফ্লিক্ট থাকে? আচ্ছা, কনফ্লিক্ট মানে আমরা বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার আলাদা জিনিস, আমরা সবাই যে হয় সেটা না। আমার তার সব ইউজুয়ালি সব সময় একই বিহেভ করে, সবভাবে চলতে পারে, কিন্তু যখন কিনা কনভার্সন ডিসঅর্ডার হয় তখন হলো কি সে তার হঠাৎ করে তার এই জিনিসটা তৈরি হয়, ভালো আছে হঠাৎ করে তৈরি হয়, আগের থেকে যদি চলে আসে। আমরা বলছিলাম পার্সোনাল ডিসঅর্ডার বলতে বোঝায় যে আগের থেকে তার বিহেভিয়ারটা অন্যদের চেয়ে একটু আলাদা, এবং এটা একটা ইউনিক একটা প্যাটার্ন, সবখানেই, বাড়িতে হোক, পরিবারে হোক, কর্মক্ষেত্রে হোক, কলেজে হোক, স্কুলে হোক, মানুষ ফ্রেন্ডের সাথে চলাফেরায় হোক, এই জিনিসটা একটু অ্যাবনর্মাল হয়, কিন্তু সে চলতে পারে, ঠিক আছে। এখন যদি খুব বেশি হয়ে যায় তখন মানুষ তাকে আলাদা করে টাইপ করে ফেলে, এবং তাকে তার সাথে বিভিন্ন প্রোগ্রামে বা কোনো কমিউনিকেশনে একটু গেপ হয়ে যায়, তার জন্য তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, এটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। আর যে কনভার্সন ডিসঅর্ডার ভালো আছে, সবকিছুই ভালো আছে, পরীক্ষায়ও ভালো, সব সময় চলাফেরা করতে পারে, কিন্তু এখন আর হাঁটতে পারে না, অথবা এখন সিজার হয়, তাহলে এই জিনিসটা আলাদা, কনভার্সন ডিসঅর্ডার আর পার্সোনালিটি ডিসঅর্ডার আলাদা। আর তবে এই যে তুমি যেটা বললা যে মাল্টিপল পার্সোনালিটি কিনা, হ্যাঁ এই পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, মাল্টিপল পার্সোনালিটি না, পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, কারণ পার্সোনালিটি ডিসঅর্ডার না বলে আমরা পার্সোনালিটি ট্রেস থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে গেলে পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, কিন্তু ট্রেস থাকে, সে কেউ একটু শো করে, তাকে দেখাতে চায় আমি এরকম, হ্যাঁ কিছু একটা পরীক্ষা ক্লাস চললো, হঠাৎ করে বললো যে এটা স্যার আমি যাচ্ছি, অনেকে বলে না আমার আমি আমি এখন যাচ্ছি এটা বলবো কিভাবে, সবাই ক্লাস খুব সুন্দর করে ক্লাস করতেছে, আমি যাচ্ছি বলে মানুষ কি বলবে, হ্যাঁ খুব বেশি মানুষের বলা এটাকে পাত্তা দিতে হবে না, কিন্তু সে যদি রস সবাই কিছু বলবে সেই কাজটা যদি করে, দ্যাট ইজ সাম সোর্স অফ ট্রেটস, হিস্ট্রিক ট্রেটস, এরাই কিন্তু এরাই কিন্তু কনভার্সন ডিসঅর্ডার হয়। কিন্তু আমরা বলছিলাম যে মাল্টিপল পার্সেন্টেজ যদি হয়, এটা মাল্টিপল পার্সেন্টেজ ডিসঅর্ডার আলাদা, মাল্টিপল পার্সেন্টেজ ডিসঅর্ডার বলতে হিস্ট্রিক পার্সোনালিটি, নার্সিস, তারপরে হলো গিয়া অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি, তারপরে হলো গিয়া সিজোটাইপাল বা প্যারানয়েড পার্সোনালিটি, এই দুগুলা একাধিক পার্সোনালিটি মিক্স হয়, সেটা হলে মাল্টিপল পার্সোনালিটি বলা হয়। বুঝা গেছে? তার মানে পার্সোনালিটি ডিসঅর্ডার আর কনভার্সন ডিসঅর্ডার আলাদা। তবে হ্যাঁ পার্সোনালিটি ট্রেটস কিন্তু যে ট্রেটস যে হয়, হিস্ট্রিক ট্রেটস যদি হয়, নার্সিস ট্রেটস হয়, তারারই বেশি কিন্তু কনভার্সন ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করতে পারে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এপিডিমিওলজি কিন্তু অনেক, আমরা এটা বললাম যে এপিডিমিওলজি কিন্তু অনেক একভাবে পাওয়া যায়, আমরা বলছি 5 থেকে 10, হ্যাঁ 10 লাখের মধ্যে 5 থেকে 10 পাওয়া যায় এইভাবে। আর অ্যাডোলেসেন্স ইজ মোর ফিমেল আর মোর সাফারিং 1:2 থেকে 1:10 পর্যন্ত যায়। ফিমেল প্রিডমিনেন্সি হওয়ার কারণ হলো কি, আমরা বলছিলাম ফিমেল প্রিডমিনেন্সি হলো কি সামাজিক স্বীকৃতি, যেমন আমাদের সাইকোলজিক্যাল কনফ্লিক্ট অর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে সামাজিক স্বীকৃতি কম, স্টিগম্যাটাইজ। একইভাবে ফিমেলের যে সিমটমসটা, ফিমেলের তো ডমিনেন্সি কি হয়, ডমিনেন্ট হয়, হ্যাঁ ডমিনেন্সি মেল ডমিনেন্সি হয়, তার জন্য ফিমেলটা দেখা যায় যে ফিমেল পেশেন্ট বেশি, কিন্তু হসপিটালে ভর্তি হলো গিয়ে মেল পেশেন্ট বেশি। কেন? এটাকে বলা হয় যে ফিমেলের যে
ইকোনমিক যে কন্ট্রিবিউশন এটাকে স্বীকৃতি দেওয়া হয় না, কাজেই আমরা যদি ইকোনমিক সলভেন্সির কথা চিন্তা করি বা ইকোনমিক বার্ডেনের কথা চিন্তা করি, তখন সামাজিকভাবে বলা হয় মেইল যদি কেউ যদি ইনএক্টিভ হয়ে থাকে তাহলে সমস্যা তাকে আগে প্রেজেন্ট করতে হবে। ফিমেলের যে জিনিসটা সমস্যাটা সেটা আর এটা আমলে আনে না, তাহলে আমলে না আনলে কি করতে হবে, তাহলে সিমটমস নিয়ে প্রডিউস করতে হবে। তার রিপ্রেশন, তার যে সাইকোলজিক্যাল কনফ্লিক্টটা রিপ্রেস হয়ে থাকলো, এই রিপ্রেশনটা প্রেজেন্ট করতে হবে ফিজিক্যাল সিমটমস নিয়ে। এই ফিজিক্যাল সিমটমস নিয়ে প্রেজেন্ট করে দেখেই কনভার্সন ডিসঅর্ডার ফিমেলের বেশি হয়। আর among the children higher predominant in the girls, symptoms common on the left other than right side of the body. আর কারণ হলো এই যে বললাম আমি যে ডান হাত কাজ করি হ্যাঁ, করতে করতে আমার অ্যাক্টিভ থাকে, বাম হাতটা অ্যাক্টিভ না থাকে। যখন আমার সাইকোলজিক্যাল কনফ্লিক্ট হয়, আমার বাম হাতটা কি ঠিক আছে কিনা, আমি বাম হাত কোনোদিন করি নাই, ডান হাতের মতো অ্যাক্টিভ না। আমি কম্পেয়ার করতে ডান হাতের সাথে আমি বাম হাত কম্পেয়ার করবো, ডান হাত তো অ্যাক্টিভ আছে, বাম হাত অ্যাক্টিভ না, এটাকে মনে হয় যেত তাহলে তো আমার ডান হাতটা বাম হাতটা ডান হাতের মতো না। কথা বোঝা গেছে? আমি তো সবসময় ডান হাত দিয়ে করি, ডান হাতি মানুষ ডান হাত দিয়ে করি, তখন ডান হাতের অ্যাক্টিভিটিস নিয়ে আমার ধারণা আছে। যে অ্যাক্টিভ কিনা আমার ধারণা নাই। যখন আমার মনে হয়, আমার যখন কি হয় স্ট্রেসের আসে, তখন মনে হয় ডান হাত, আমি দেখি তো বাম হাতটা ঠিক মতো করতে পারি না, নাই, তখন মনে হলো না আমি পারি না মানে তখন পারি না। এখন ধরে নাও তুমি ডান পা বা বাম পা তুমি বসে আছো কোনোখানে, বা টেবিলে পা রেখে বসে আছো, তুমি যদি মনে করো ডান পা বা বাম পা দুই পাই বলো যে তোমার ওয়ালের সাথে বা ফ্লোরের সাথে আটকায় আছে, বেশ কতক্ষণ চিন্তা করো, তখন তোমার নিজেরও আস্থা মনে হয় যে আসলেই আমার ডান পা বা বাম পা দুই পাই আমার কিয়ের সাথে এই ফ্লোরের সাথে আটকে আছে, আমি ডান পা বা বাম পা উঠাতে পারবো না মনে হয়, কিন্তু ভারীও লাগে। কিন্তু যখনই একবার উঠাই ফেলি তখন উঠানো যায়। কিন্তু যারা কিনা কনভার্সন ডিসঅর্ডার ভুগে, তারা কিন্তু ওই যে চিন্তা যে আমি উঠাইতে পারবো না, আসলে উঠাইতে পারে না। এখন এখানে যদি আবার কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার কি ডান পা উঠাইতে পারো, বাম পা উঠাইতে পারো, উঠাইতে পারে না। দ্যাট ইজ দ্য প্রবলেম ইন কনভার্সন ডিসঅর্ডার। কাজেই আমরা বলছিলাম আগে, এটা যখন আমরা প্রবলেম বেস আলাপ করবো না, আমরা সাজেশন দিব না, নেগেটিভ সাজেশন দিব না, আমরা দিব পজিটিভ সাজেশন। পজিটিভ সাজেশন না আপনি হাঁটতে পারেন তো, দেখি হাঁটেন, এই যে পারতেছেন, এই যে মুখ হা করতে পারছেন, এই পারতেছেন। এইভাবে যদি আমরা সাজেশন দিই, পজিটিভ সাজেশন দিই, তাহলে ভালো হবে। তবে সিমটমস নিয়ে, কোনো করে নেগেটিভ সিমটমস নিয়ে আমরা কোনো সময় আলাপ করব না। আর একটা হলো কি ওই যে অ্যাসোসিয়েশন অফ বিটুইন দ্য কনভার্সন এন্ড পার্সোনালিটি ইন দ্য মেন, মেয়েদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু সাধারণত মেয়েদের ক্ষেত্রে নার্সিসিজম যে সাথে রিলেটেড, ছেলেদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটির সাথে শুধু রিলেশন থাকে। আর লেট যদি হয়, লেট চাইল্ডহুড অনসেট, ইউজুয়ালি লেট চাইল্ডহুড তো আর্লি অ্যাডাল্টহুড, এই বয়সে সাধারণত হয়, বুড়া বয়সে হয় না। কিন্তু নো এজ ইজ ইমিউন, কোনো এজ ইমিউন না, বয়সকালেও হতে পারে, কিন্তু সাধারণত আর্লি চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, আর্লি অ্যাডাল্টহুড পর্যন্ত হয়। রেয়ার ইন দ্য লেস দেন দ্য 10 years, মোর দেন দ্য 35 years, কম হয়, রেয়ার, কিন্তু একেবারে বললাম ইমিউন না। তবে অনেক সময় 10 বছরের কমও হয়, যদি সে ইমিডিয়েট পাস্ট যদি কনভার্সন ডিসঅর্ডার দেখে থাকে, কোনো ইমিডিয়েট পাস্ট যদি সে কনভার্সন ডিসঅর্ডার কোনো রোগী যদি দেখে থাকে, তার জন্য অ্যাডমিশন হয়ে থাকে, তাকে যদি তার কেয়ারিং বেশি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এটাকে বলে আমরা মিমিক করে ফেলে, সিমটমস মিমিক করে ফেলে। অনেক সময় অনেক বাচ্চা মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, 3 বছর 4-5 বছরের বাচ্চা মাথা ব্যথা কখন হলো, তার স্কুলে যাবে তখন হলো মাথা ব্যথা প্রেজেন্ট করে, স্কুলে যাওয়ার জন্য মাথা ব্যথা বা পরীক্ষা আসে মাথা ব্যথা প্রেজেন্ট করে, বাট প্রায় টিউটর আসে মাথা ব্যথা প্রেজেন্ট করে। তো তখন কিভাবে দেখলাম এটা, মাথা ব্যথা হবে কেমন, মাথা ব্যথা দাঁতে ব্যথা নাই, দাঁত পোকা ধরে নাই, অথবা সাইনাস ডেভেলপ করে নাই, হ্যাঁ, তার চশমাও নাই, হ্যাঁ, তার হলো কোথাও আঘাত পড়ে নাই, তাহলে মাথা ব্যথা করবে কিভাবে? অর্গানিক কজগুলো তো এইভাবেই। তাহলে পরে দেখা যাচ্ছে তার মার মাথা ব্যথা বা তার নানির মাথা ব্যথা হলে তার নানি মাথা শুয়ে থাকে, তারপরে কেউ কেয়ারিং করে মাথা টিপে দেয়, সেটা দেখে আর কোনো রেসপন্সিবল কাজগুলো করতে না হয় তার মা, তখন সেও এইটাকে মিমিক করে ফেলে, তাহলে তার পড়াশোনা করা লাগবে। কিন্তু সে যে কনসাসলি করে এটা না, আনকনসাসলি করে, সে ইচ্ছা করে করলে না, এটা ইচ্ছা করে করলে তো আমরা বলি মেলিঙ্গারি,
তো সেইখানেই প্রবলেম। তাহলে আমরা আসলে ইচ্ছা করে না। তো তাহলে আমরা রেয়ার বিফোর দ্য 10 অ্যান্ড আফটার দ্য 35, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে। Symptom in the children younger than 10 years present with the gait problems and seizure নিয়ে প্রেজেন্ট করে। তবে এই যে সিমটমস গুলো হয় সেটা মোস্টলি ইন দ্য রুরাল পপুলেশন, লিটল এডুকেশন, লো আইকিউ, লো সোসিওইকোনমিক কন্ডিশন এন্ড মিলিটারি পারসন। এটা বলা হচ্ছে কারণ রুরাল ব্যাকগ্রাউন্ডের কথা বলা হচ্ছে। আসলে আমরা একটা বলা হতো যারা কিনা নিজের সমস্যা সমাধান করতে পারে, নিজের সমস্যা সমাধান করতে পারে, তারা কিন্তু কনভার্সন জিরোরে রিপ্রেজেন্ট করে না। তারা সমস্যা সমাধান করতে পারে কারা? যারা হাই আইকিউ, যারা তারা প্রেজেন্ট করতে পারে। তার মানে কি, আমার সমস্যা যেটা আসলো আমি যদি সমাধান করতে পারি তাহলে আর কোনো প্রবলেম, আর ডিপ্রেশন থাকলো না, আমার মনের মধ্যে কোনো ক্ষোভ থাকলো না। যদি মনে করি আমি পরীক্ষা ক্লাস করতেছি না, যেমন একটা বললো যে আমার তোমাদের হলো গিয়ে 155 স্টুডেন্ট ছিল, এখন 105 স্টুডেন্ট আছে, 105 জন বা 4 জন আছে। হ্যাঁ, এখন হলো তাদের যদি মনে করে যে আমি যদি ক্লাস না করি, হ্যাঁ, স্যার যদি পরীক্ষায় বসে, তা আমি কি পরীক্ষায় পাস করতে পারবো, বা স্যার কি ফেভার করবে, বা এই কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন করবে? হ্যাঁ, যদি হয় তাহলে দিস ইজ কনফ্লিক্ট। তখন হলো গিয়ে আমি আবার ঢুকবো কিনা, দিস ইজ কনফ্লিক্ট। আর যদি বলেন দূরও সাইকেট্রিক ক্লাস না করলে কি সমস্যা, আমি জানলামই না, অসুবিধা নাই, তাহলে কোনো সমস্যা হলো না। তার মানে আমি যদি নিজেকে যদি শক্তভাবে চিন্তা করি, তাহলে চিন্তা করতে পারি এবং এটা একটা সমাধান বাইর করতে পারি, তাহলে তাদের কনভার্সন যারা হয় না। বুঝা গেছে? কারণ কনভার্সন যারা কাদের হয়, যারা কিনা নিজের সেলফ ডিপেন্ডেন্ট না, লো আইকিউ, লিটল এডুকেশন, হ্যাঁ, তারা যারা মানুষের সাথে মানুষের চলাফেরা কম, রুরাল পপুলেশন মানুষের সাথে চলাফেরাটা স্বাভাবিকভাবে কম থাকে, তাহলে এদের কিন্তু কনভার্সন ডিজঅর্ডার বেশি করে হয়। আর মিলিটারি পার্সন হলো গিয়ে ওই যে বললাম, মিলিটারি পার্সন আমার একটা উইস, আমার একটা চিন্তা ভাবনা, আমি রিপ্রেজেন্ট করতে পারি না, কারণ আমার হলো কমান্ড, আমার কমান্ড মানতে হবে, যেটাই হোক কমান্ড মানতে হবে। সিনিয়রটা উল্টাপাল্টা করতেছে, তারপরে জুনিয়র পোস্টে চাকরি করে, তাহলে সিনিয়র কথাই মানতে হবে, না হলে পারা যাবে না। কিন্তু আমি মানতে চাচ্ছি না, তাহলে দিস ইজ সাম কনফ্লিক্ট। আমি যদি মানতে না চাই, আমি যদি কিছু বলি এবং বুঝে ফেলে, তাহলে আমার একটা শাস্তি হবে। কাজেই তাদের এই কনফ্লিক্টটা বেশি হয়। কাজেই রুরাল পপুলেশন, লিটল এডুকেশন, লো আইকিউ আর লো সোশিয়াল কন্ডিশন অথবা মিলিটারি পার্সেন্টে হয়। কিন্তু আমরা জানি অনেক সময় আমরা দেখি যে অনেক মেডিকেল স্টুডেন্টরা হয়। আমরা তো মেডিকেল স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট, আইকিউ ভালো, তাদের আবার হবে কেন? কাজেই এটা যে নট নেসেসারিলি শুধু যে আইকিউ কমে যে হয় সেটা না, সে অনেক ক্ষেত্রে যদি পারিপার্শ্বিক পরিবেশ যদি মেনটেন না করতে পারে, ম্যানেজ না করতে পারে, সেই ক্ষেত্রেও কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। পার্সন ট্রাইবস আমরা বলছিলাম যে প্যাসিভ ডিপেন্ডেন্ট অথবা হিস্ট্রায়নিক যেটা বললাম, যে তাকে কাউকে শো করতে চায়, আমি এইরকম, আমাকে দেখাতে চায়, আমাকে কেউ টাকা বুঝুক, এগুলা। আর প্যাসিভ ডিপেন্ডেন্ট, যে আমরা বললাম যে তুমি কি কিসে যাবা, জিন্দাবাদে যাবা, বলে দেখি, বলে তুমি যাবা, তুমি গেলে যাবো, অথবা বললো ওই আমি একটু জিজ্ঞেস করি ও যাবে কিনা, ও গেলে যাবো। তো অন্যজনের উপর যে ডিপেন্ড করে যেটা কাজ করে, ইজ এ প্যাসিভ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ও না, ও আইটেমটা দিবে না, তাহলে আমিও দিলাম না, বা ও দিলে আমি দিব। দিস ইজ সামথিং প্যাসিভ ডিপেন্ডেন্ট পারসন। তো এটা হলো পারসন টাইপ, মানে পারসন ট্রেটস, নট এন্ড ডিসঅর্ডার। আমরা বারবার বলি ট্রেটস এন্ড ডিসঅর্ডার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ট্রেডস হলো গিয়া তাকে দেখে বুঝি যে সে একটু সুন্দরভাবে কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, ও তাকে বলে কাজ করে লাভ নাই, তাকে বলে লাভ নাই, সে করবে না। তাকে বললে কি লাভ হবে, ওকে বলো, তাহলে সে তাকে ম্যানেজ করা যাবে। ঠিক আছে, ওকে বলো, তাহলে সে ম্যানেজ হয়ে যাবে। দিস ইজ প্যাসিভ ডিপেন্ডেন্ট পারসন। তাহলে এই প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ট্রেটস অর হিস্ট্রায়নিক পার্সোনালিটি ট্রেটস যদি হয়, সেদের ক্ষেত্রে কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। আর যে বললাম ছেলেদের ক্ষেত্রে বললাম অ্যান্টিসোশাল পার্সোনালিটি যদি হয়, সাধারণত ছেলের এই যে প্যাসিভ ডিপেন্ডেন্ট এন্ড হিস্ট্রায়নিক, এটা ছেলে মেয়ে নির্বিবাদে, মেয়েদের বেশি হয়। আর ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিসোশাল পার্সোনালিটিদের ক্ষেত্রে এটা কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। কাজে এই ট্রেটস গুলা প্যাসিভ ডিপেন্ডেন্ট, হিস্ট্রায়নিক পার্সোনালিটি দিয়ে ম্যানেজ করতে হলে জানতে হবে প্যাসিভ ডিপেন্ডেন্ট কিভাবে ম্যানেজ করতে হবে, হিস্ট্রায়নিক কিভাবে ম্যানেজ করতে হবে, তাহলে তোমার এই ম্যানেজমেন্টের সুবিধা হবে। এটিওলজি আমরা আর যাই না, কারণ বিভিন্নভাবে বললাম, সাইকোডাইনামিক থিওরিজ বললাম, conversion of the emotional distress into physical symptoms,
হুইচ আর অফেন হ্যাভ এ সিম্বলিক মিনিং। এটা বললাম, এটা আর দরকার নাই আমার মনে হয়। স্যার বলো শুনতেছি। স্যার প্যাসিভ ডিপেন্ডেন্সি কিভাবে ম্যানেজ করা যায়, যেহেতু এটা অনেক শুরু থেকে এটা ইম্পর্টেন্ট, এটা ম্যানেজ করলে তো স্যার এটা কি সাইকোথেরাপির মতো কাজ করবে? না, প্যাসিভ ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট না, প্যাসিভ ডিপেন্ডেন্ট ট্রেটস আছে তার, না আমি বুঝতে পারছি। প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ট্রেটস আছে তার, এদের কনভার্সন ডিজঅর্ডার হতে পারে, সেটা বুঝছি, ঠিক আছে। কনভার্সন ডিজঅর্ডার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, তাদেরকে ম্যানেজ করতে হলে প্যাসিভ ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট না, তো আমি কনভার্সন ডিজঅর্ডার ম্যানেজমেন্ট করব। প্যাসিভ ডিপেন্ডেন্ট ট্রেস না হয়ে ডিজঅর্ডার যদি হয়, প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার যদি হয়, সে যদি চিকিৎসায় আসে তাহলে তাকে ম্যানেজমেন্ট আলাদা। আর আমি যেটা বলছি সেটা হলো প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ট্রেটস, তার কনভার্সন ডিজঅর্ডার হবে ম্যানেজমেন্টটা আলাদা। তাকে যদি বলতে হয় তাহলে বলতে হবে, তোমাকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। তুমি যে অন্যের সাথে চললে কিভাবে চলা যায়, তুমি যে একটা যে কথা বললো, অন্য কেউ কিছু বলে না, যে তুমি কাউকে যদি বলি তুমি যদি দোকানে যাবা কিনা বা জিন্দাবাজার যাবা কিনা, তাকে যে বললো, যদি তাকে না পাওয়া যায় তুমি কি করবা? তুমি ইম্পর্টেন্ট জিনিস তখন কি করবা? সে নিজেই বলবে তাহলে আমি নিজেই যাবো, বা না আমি এটা মনে হয় একটু এটা ম্যানেজ করতে, তাহলে আমি যে একলা গেলে আমার অসুবিধা হয়, হ্যাঁ, মন যেন অস্থির লাগে। তাহলে কিভাবে এই অস্থিরতা কাটার জন্য স্কিল গ্রো করতে হবে, এই স্কিলটা তুমি নিজে গ্রো করো, তাহলে নিজে নিজে করো। এই যে সাজেশন, এই সাজেশনটা আমি সাজেশন দিব না, সে নিজে থেকেই বলবে, আমি বলাবো তাকে যে কিভাবে কিভাবে করা যায়। এটা হলো টেকনিক ফর দ্য সাইকোথেরাপি। আর যেটা বললাম তুমি এটা 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 করো, সেটা হলো সাজেশন, সেটা হলো গিয়ে কাউন্সিলিং। তো সেই ক্ষেত্রে আমার ওই পার্সোনালিটি ট্রেটস ডিসঅর্ডার, প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ম্যানেজ করা এটা আলাদা, কিন্তু পার্সোনালিটি ট্রেটস এর যারা প্যাসিভ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ট্রেটস এর যে কনভার্সন ডিসঅর্ডার, তার ম্যানেজমেন্ট আলাদা। তাকে সাজেস্ট করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে সাজেস্ট করলে ভালো হয়ে যাবে ট্রেটস। কিন্তু ডিসঅর্ডার যদি হয় তাহলে তখন হলো কি, কারণ ওই যে আমরা বললাম সাইকোথেরাপি দিতে হবে, সেটা হলো কি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি দেই তাহলে এটা ভালো হয়। আমি বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। পার্সোনালিটি ট্রেটস একটা, ডিসঅর্ডার একটা। ডিসঅর্ডার যদি হয় সেটা ম্যানেজমেন্ট আলাদা। ট্রেটস এর জগৎ কারণে, ট্রেটস কিন্তু ডিসঅর্ডার না, ট্রেটস সবারই থাকে, আমারও ট্রেটস থাকে, তোমারও ট্রেটস থাকবে, সবারই ট্রেটস, পার্সন থাকলে পার্সন ট্রেটস থাকবে। সেটা কার হলো, কারোরটা বোঝা যায় সে অ্যান্টি সোশ্যাল, কারোরটা বোঝা যায় হলো প্যাসিভ ডিপেন্ডেন্ট, কারোটা হিস্ট্রিয়ানিক, কারোটা অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি, কারোটা মিক্স। কিন্তু ডিসঅর্ডার কিনা এটা বলতে হবে, ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট অবশ্যই থাকতে হবে। ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট না থাকলে কোনোটাই আমরা ডিসঅর্ডার বলতে পারবো না। বুঝা গেছে? যদি ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট না থাকে, কেউ যদি তাকে বিরক্ত না হয়, তাকে যদি প্রোগ্রামে না নেই, সে যদি সেলফ আইসোলেট হয়, তার জন্য স্যার পরীক্ষাতে ভালো না করতে পারে, সে যতটুকু ভালো করার কথা তার চেয়ে খারাপ করছে, তাহলে এটা বলতে হবে এটা পার্সোনাল ডিসঅর্ডার। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পার্সোনাল ট্রেটস হয় তাহলে ম্যানেজমেন্টটা এইভাবে হবে। আমরা বললাম সাইকোডাইনামিক থিওরির কথা বললাম, কনভার্সেশন ডিস্ট্রেস এটা ফিজিক্যাল সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। এটা কোনো সময় এই মিনিংসটা, এই যে যেটা সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করে, সেটা কোনো অর্থ হতে পারে না, অর্থ নাও থাকতে পারে। আর কালচারাল এক্সপ্লেনেশন আমরা বললাম, কালচারালি যে বললাম যে আমাদের কালচারে বেশি হয়, আমাদের কালচারে যে অনেকগুলা সিমটমস গুলা আমরা অ্যাকসেপ্ট করি, আমরা পসেশনে অ্যাকসেপ্ট করি। আমরা বললাম যে ভর করা, যে বললাম ওই যে দুর্গা মায় ভর করছে, অথবা কালী ভর করছে, অথবা জিন ভর করছে, বাতি চালান দেই, এই জিনিসটা তো বাতি চালান দেওয়া, এগুলা কি আমাদের কিসে আছে? ওয়েস্টার্ন কালচারে আছে। আমাদের কিন্তু ওয়েস্টার্ন কালচারে নাই, কিন্তু বাংলাদেশের বা সোশ্যাল কন্ডিশনে আছে। যে কি পরা, কি বলে ওই যে রিং পরা, রিং পরে মানুষ, রিং পরে মানুষ যখন বিয়ের জন্য রিং পরে, এনগেজমেন্ট রিং হয়। কিন্তু আমাদের কালচারে তো অনেকগুলো, একটা যে ব্যাংকের একটা ব্যাংকারের একটা ব্যাংকের ম্যানেজার দেখা যাচ্ছে দুই হাতেই হয়তো 8টা বা 10টা কি রিং আছে। তারা মনে করে এই রিংটা পড়লে ক্লায়েন্ট বেশি আসে, এটা বললে অনেক কি দেওয়া যায়, লাভবান হওয়া যায়, প্রমোশন হয়। তো এটা তো আমাদের এখানে কালচারে দেখা যায়, বাইরের কালচারে তো দেখা যায় না। তো দিস আমাদের কালচারের কনটেক্সটে, এই জন্য কনভার্সন ডিসঅর্ডারটা মোর অ্যাকসেপ্টেবল। আর এখন যে জিনিসটা, হ্যাঁ বলো। মানে কোনো প্যাথোলজিক্যাল কারণে যে সিজারটা হয় আর কনভার্সন ডিসঅর্ডার যে মানে সিজারটা হয়,
conflict is converted into physical symptoms. এই physical symptoms মানে হাত পা নাড়ানো, কথা বলতে না পারা, অ্যাবসেস সিজারে হলে চুপ হয়ে যায় না, এফোনিয়া হয়ে যায়, চুপ হয়ে যায়, কথা বলে না, চুপচাপ বসে থাকে, হ্যাঁ, এটা এফোনিয়া হতে পারে, অথবা একটা অ্যাবসেন্স হতে পারে, চুপ হয়ে গেছে, দিস ইজ সিজার। অথবা হাত যদি নাড়ায়, অ্যাবনর্মালি নাড়ায়, দিস ইজ সিজার। কিন্তু এই যে হাত নাড়াচ্ছি, সেটা কিন্তু সাইকোলজিক্যাল কনফ্লিক্টের জন্য, কারণ আমরা সোশ্যালি এটা অ্যাকসেপ্টেবল, ফিজিক্যাল সিমটমসটা, ফিজিক্যাল যে প্রেজেন্টেশনটা অ্যাকসেপ্টেবল তার জন্য হচ্ছে। আর যেটা কিনা তুমি যদি অর্গানিক কারণে হচ্ছে, সেটা তো হলো গিয়ে ব্রেনে নার্ভ এক্সাইটেশন হয়, এক্সেসিভ ডিসচার্জ অফ ইন দ্য ব্রেইন, তাই না? ওই রিপ্রেজেন্ট করার জন্যই যে আপার মোটর নিউরনের যে রিপ্রেশন ছিল, আপার মোটর নিউরন সবসময় লোয়ার মোটর নিউরনকে রিপ্রেশন করে, তাই না? যে রিপ্রেশন যে উঠে গেল, আপার মোটর নিউরনের রিপ্রেশন উঠে গেল, তো লোয়ার মোটর নিউরন ইচ্ছা মতন জার্জ করলো, তাই না? লোয়ার মোটর নিউরন তো এক্সিকিউট করে, কাজটা এক্সিকিউট করে না? এই এক্সিকিউট করাটা আপার মোটর নিউরন কি করে, তাকে রেগুলেট করে। এই রেগুলেশন যদি উঠে যায়, তা লোয়ার মোটর নিউরন তো ইচ্ছা মতো তার কাজ করে, এক্সাইটেশন ফাংশনটা করে, তাই তো? ওই যে আপার মোটর নিউরনের যে এক্সাইটেশন কি রেগুলেশনটাকে আরো বেশি রেগুলেট করে হলো গিয়া আমার বেজাল গ্যাংলিয়া, আরো বেশি রেগুলেশন করে হলো গিয়া সেরেবেলাম, তার জন্য এক্সিকিউশনটা স্মুথ হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা যদি আপার মোটরের যদি আমরা ফাংশনটা আমরা উইথড্র করে ফেলি, তো লোয়ার মোটর তার মতো কাজ করবে। তাহলে আমরা কথা হলো কি, উপরে যে এক্সাইটেশন যদি না থাকে, তাহলে লোয়ার মোটর এক্সিকিউশন করার কথা না। আর এই যে এক্সিকিউশনটা, এটা টিপিক্যাল এক্সিকিউশন হলো কি সিজার ডিসঅর্ডারে হয়, ইপিলেপসিতে হয়। কিন্তু এটার যখন ডিফারেন্ট হয়ে যাবে, তখন হলো কনভার্সন ডিসঅর্ডার, সিডো সিজার। কাজেই এই যে কনভার্সন ডিসঅর্ডার, এটার রিপ্রেজেন্টেশন ব্রেনে কোনো রিপ্রেজেন্টেশন নাই, মানে অর্গানিক কোনো রিপ্রেজেন্টেশন নাই, ফাংশনাল রিপ্রেজেন্টেশন আছে। বুঝা গেছে কিনা? সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু কিন্তু কোনো অর্গানিক রিপ্রেজেন্টেশন নাই, নিউরোলজিক্যাল কোনো রিপ্রেজেন্টেশন নাই। বুঝতে পারছি স্যার। তো কাজেই আমাদের যে তুমি যে প্যাথোলজির কথা বলছো, এখানে কোনো প্যাথোলজি নাই। হ্যাঁ, তবে একটা কথা বলছিলাম আমি, 15 থেকে 20 বছর পরে যদি করি আমরা, সেই ক্ষেত্রে কিছু কিছু ফাংশনাল, কিছু ডেফিনিট কিছু কিছু নিউরোলজিক্যাল লেশন পাওয়া যাইতে পারে, যায় 15-20 বছর পরে, অ্যারাউন্ড 15-20% কিন্তু কিছু কিছু ডেফিনিট নিউরোলজিক্যাল সিমটম পাওয়া যায়। ঠিক আছে? আমরা সফট নিউরোলজিক্যাল সাইন বলে কিছু কথা আছে, যে আমরা অ্যাস্ট্রাগনোসিস পিঠে আমরা লিখি, পাস লিখি, পড়তে পারি, 3 লিখি, পড়তে পারি, পজিশন সেন্স আমরা দেখতে পারি, এটা যদি না থাকে সেটাগুলো সফট নিউরোলজিক্যাল সাইন বলে। আর হার্ড নিউরোলজিক্যাল সাইন যদি বললাম আমরা, যদি কোনো কারণে কি হয়, এই কি বলে আমরা হার্ট সাইন যদি হয়, যে ফ্লেক্সর, প্লান্টার ফ্লেক্সর আছে কিনা, জার্স আছে কিনা, এটা হলো হার্ড নিউরোলজিক্যাল সাইন, তাই না? তো এটার ডেফিনিট একটা লেসন এখনই আছে, কিন্তু সফট নিউরোলজিক্যাল সাইনে অনেক সময় এই লেসনটা আমরা নাও পাইতে পারি, কিন্তু লং টার্মে এটা লেসনটা ডেফিনিটলি একটা নিউরোলজিক্যাল লেসন পাওয়া যেতে পারে। তো এই কাজেই আমাদের যেটা বলছিলাম, যে কালচারাল কনসপিরেশনেও আমরা এই জিনিসটা আমাদের কনভার্সেশন হওয়ার সম্ভাবনা বেশি। যে ফ্যাক্টরস গুলা এফেক্ট করে কনভার্সন ডিসঅর্ডারকে, সেই জিনিসগুলো হলো গিয়ে, যেমন হলো গিয়ে পোস্ট স্ট্রেস, প্রেজেন্ট ফ্যাক্টর হলো পোস্ট স্ট্রেস কোপিং এবিলিটি। স্ট্রেস যে কোনো একটা সমস্যা হলো, সেটা যদি সে কোপ করতে না পারে, লো ইন্টেলিজেন্স, পার্সন ডিসঅর্ডারের কথা বললাম, 3টা পার্সন ডিসঅর্ডার কথা বললাম, প্যাসিভ ডিপেন্ডেন্ট, তারপরে হিস্ট্রায়োনিক, আর একটা হলো গিয়া অ্যান্টিসোশিয়াল পার্সোনালিটি। প্যারেন্টাল অ্যাটিটিউড যদি হয়, বাবা মার অ্যাটিটিউড যদি পজিটিভ না হয়, সেই ক্ষেত্রে সেটা হতে পারে। অথবা বাবা মার অ্যাটিটিউড হলো এইভাবে যদি সিমটমস হয়, সাজেস্টিভিটি হয়, এইরকম যদি হয়, বা বেশি বেশি ইগারলি তাকে ম্যানেজ করে, কেয়ারিং করে, ইগারলি বেশি বেশি ম্যানেজ করে, সেই ক্ষেত্রে হতে পারে। আর যদি কোনো ডেফিনেটলি স্ট্রেসের হয়, কারণ যদি কারোর সাথে রিলেশন প্রবলেম হয়, পড়াশোনাতে হয়, এক্সাম রেজাল্ট হয়, সেক্ষেত্রে পারপিচুয়েট করতে পারে। কন্টিনিউ রিইনফোর্সমেন্ট যদি হয়, রিইনফোর্সমেন্ট মানে আমি হাঁটতে পারছি না, তাকে হাঁটতে, যদি তুলে করে নিয়ে যাই, কথা বলতে পারে তো তাকে লিখতে দেই, লেখে লেখো, কথা বলতে পারছে না লেখো, সেটা যদি করে, তাহলে সে এই জিনিসের মাধ্যমে সে ইজি ফিল করে, তখন আর এই আগের যে ট্রায়ালটা, সে নিজেকে পজিটিভ যে সাজেশন এটা নিবে না। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডিজিজ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স যদি হয়, and patient disease course itself long term যদি হয়, এটা কিন্তু ভালো হয়।
প্রগনোসিস বললাম রিসেন্ট যদি হয়, আর লঙ্গার ইউল হলে খারাপ হয়। কিন্তু যে জিনিসটা আউটকাম হলো শর্ট হিস্ট্রি, ইয়াং এজ যদি হয় গুড আউটকাম, কারণ মানে ইয়াং এজের মধ্যে কমপ্লিকেশন কম থাকে। আমি যদি বলি আমাকে যদি এফসিবিএস ফার্স্ট পার্টের পরীক্ষাতে বসানো হয়, আমি কোনোদিন পাস করতে পারবো না। অথচ তুমি যদি বসো, তুমিও যদি বসো ফার্স্ট পার্টে তুমি পরীক্ষা পাস করে যাবা। তার মানে কি, তুমি ইজি ওয়েতে জানো, আমি কমপ্লিকেটেড ওয়েতে জানি, আমি বিভিন্ন মাল্টিপল ওয়েতে জানি। কাজে আমি মাল্টিপল ওয়ে, ওই পরীক্ষাটা মাল্টিপল ওয়েতে জন্য না, তোমাকে দেওয়া হচ্ছে তুমি ইজি ওয়েতে জানো, বেসিক জিনিসগুলো জানো কিনা। কাজেই আমরা ইয়াং এজে যদি হয়, তার কনভার্সন সিমটমস যদি হয়, তারা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যদি লঙ্গার হিস্ট্রি হয়, বয়সকালে হয়, সেটা কনভার্সন ডিজঅর্ডারে সহজে ভালো হয় না। আর পার্সেন্টেজ যদি থাকে, ইনভলভমেন্ট অফ দ্য লিটিগেশন যদি হয়, তাহলে হয়। প্রাইমারি গেইন, সেকেন্ডারি রিলিফ অবটেইনড বাই দ্য কনভার্সন সিমটমস। আমরা বললাম যে আমার একটা সাইকোলজিক্যাল সিমটমস হচ্ছে, তার হলো গিয়া কিছু ফিজিক্যাল সিমটম, এটা প্রাইমারি গেইন। আর যেটা বললাম হাঁটতে পারতেছে না, যে কুলে করে নিয়ে যাচ্ছে, সেটা সেকেন্ডারি গেইন। হাত পা নাড়াচ্ছে, জোর করে আটকায় রাখলাম, সেটা সেকেন্ডারি গেইন। ম্যানেজমেন্ট নিয়ে আমাদের বেশি মনে ইম্পর্টেন্ট না, আমাদের ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অনেক লম্বা চড়া। কিন্তু যে জিনিসটা পার্থক্য আছে সেটা আমাদের জানা দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে মনে হলো কি সিজার সিডোজার পার্থক্য ইম্পর্টেন্ট, আমি যে জন্য আমি রিপিট করতেছি আজকে ক্লাসটা। যদি সিজার যদি হয়, যে টিপিক্যাল সিজার হবে, টনিক ক্লনিক সিজার হয়। টনিক ক্লনিক টি শেপ, হাতটা প্রসারিত করো, তারপরে আবার সব কি করতে রিপিটেডলি কনভার্সন করে আসো, তো সির মতো হবে। টনিক এন্ড ক্লনিক, টি শেপ এন্ড সি শেপ যদি হয়, কনভার্সন হয়, বারবার করে আসে, সেটাকে টনিক ক্লনিক সিজার। জিটিসিএস কি তো আমরা সাধারণত সিজার হিসেবে প্রেজেন্ট করি, অ্যাবসেন্স অফ সিজার, কিন্তু এইভাবে যদি প্রেজেন্ট করে, যে কোনোখানে হতে পারে, এই টিপিক্যাল প্যাটার্ন হবে। যদি হাত পা যদি হয় প্রাইমারি সিজার, যদি ডান হাত দিয়ে শুরু হয় এবং সরাসরি হয়, তাহলে প্রাইমারি উইথ সেকেন্ডারি জিটিসিএস। তো এই প্রেজেন্ট যদি হয় ডান হাত দিয়ে শুরু হয়, অথবা সে যদি চিকায়া যদি হয়, কনভার্সন হতে হতে ডান দিকে বাঁকে, প্রত্যেকবার ডান দিকে বাঁকবে, একবার ডান দিকে বাঁকবে, একবার বাম দিকে বাঁকবে, সেরকম হবে না। একবার ডান দিক দিয়ে শুরু হলে ডান দিকেই শুরু হবে, ওই রুগীর জন্য, স্পেসিফিক রুগীর জন্য। তাহলে এটাকে বলে, এটা টিপিক্যাল প্যাটার্ন অফ দ্য সিজার। এখানে এনি যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আবার অথবা শর্ট ডিউরেশন হবে, লঙ্গার আধা ঘন্টা 1 ঘন্টা হবে না। হ্যাঁ, যদি হয় আধা ঘন্টা 1 ঘন্টা হয়, তাহলে কি হবে, স্ট্যাটাস হবে, সেটা তো আবার কনভার্সন হবে, এবং আবার কনসাস আসার আগে আবার কনভার্সন হবে, কনসাস অ্যাওয়ারনেস লস্ট হবে। ওরা সাধারণত প্রেজেন্ট হতে পারে, মাঝে বুঝতে পারে, কিন্তু গন্ধ, অ্যাবনর্মাল একটা ফিলিংস, তারপরে হলো গিয়ে ইপিগ্যাস্ট্রিক পেইন, এগুলো আসতে পারে। ইনজুরি হতে পারে, ফিজিক্যাল ইনজুরি হতে পারে, রক্ত হতে পারে, রক্ত পড়তে পারে, অথবা ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, টাং বাইটিং হতে পারে। টাং বাইট মানে টাং ইনজুরি, কিন্তু টাং বাইট বলতে টাং ইনজুরি হতে পারে। তারপরে হলো গিয়া অর্গানিক কিছু কিছু ক্ষেত্রে বলছিলাম যে রিফ্লেক্স লস হতে পারে, অথবা প্যারালাইসিস ইন দ্য কনফর্মিটি টু দ্য অ্যানাটমিক্যাল প্যাটার্ন, যে প্যারালাইসিস হবে কিন্তু অ্যানাটমিক প্যাটার্ন অনুযায়ী হবে। মাসল ওয়েস্টিং হতে পারে, ফাসিকুলেশন হতে পারে। লিম যদি হয়, আমরা হাত উঠাই, পট করে পড়ে যাবে, হ্যাঁ, পট করে পড়ে যাবে। যারা কিনা কনভার্সেশন কিন্তু পট করে পড়ে যাবে, তার হাতের মুখের উপর পড়বে না। আমি মুখে যদি টার্গেট করে উঠাই এবং ফেলে দেই, মুখের উপর পড়বে না, চোখের উপর পড়বে না, একটা সেফ জায়গায় পড়বে। অথবা পড়লে আস্তে আস্তে পট করে পড়বে না। তাহলে এইগুলো ইম্পর্টেন্ট। আর ইলেকট্রোমায়োগ্রাফি ফিচার্স পাওয়া যাবে। আর হুভার সাইন, এটা ইম্পর্টেন্ট। আমি হুভার সাইন নাম বলছিলাম, পাটা যদি ডান পা গোড়ালিতে তুমি চাপ দিয়ে দাও, আর তোমার হাত রাখো বাম গোড়ালির নিচে, হিলের নিচে, বাম হাতে, ডান হাত তোমার প্যারালাইসিস ধরে নাও, আর সে বললো ডান হাতটা হাঁটতে পারে না, তাহলে ডান পা প্যারালাইসিস, তাহলে ডান পায়ের নিচে রাখো হাত, হ্যাঁ, হাত রেখে বলো যে চাপ দাও, জুড়ে চাপ দাও। আর তুমি আরেকটা হাত দিয়ে ফিল করো হলো গিয়ে বাম কিয়ের উপরে, এই কি বলে হিলের উপরে রাখো, হিলের নিচে রাখো। তাহলে হবে কি, ডান পায়ের যখন উপরে যখন চাপ দিবে, জোর করে চাপ দিবে নিচের দিকে, তখন বাম পায়েও একটা ক্রস যে ফাইবার আছে, তার জন্য এখানে স্ট্রেস পড়বে। যদি পড়ে, তাহলে বলছে হুভার সাইন পজিটিভ, মানে হুভার সাইন পজিটিভ, এটার অর্থ হলো কি, এটা হলো কনভার্সন ডিসঅর্ডার। আর যদি এটা যদি না থাকে, ডান পায়ের উপর চাপ দিচ্ছে, হ্যাঁ, কিন্তু বাম পায়ের
কোনো ফিলিং আসতেছে না, তাহলে হুবার সাইন নেগেটিভ। তার মানে এটা হলো গিয়ে এটা অর্গানিক কজ, নট এ সাইক্লিক কজ। আরেকটা হলো গিয়ে যদি সোয়ালোইং এর যদি প্রবলেম হয়, সোয়ালোইং ডিফিকাল্টি স্টার্টেড গ্রাজুয়ালি অর্গানিক, আর ফার্স্ট লিকুইড, প্রথমত যদি লিকুইডে প্রবলেম হয়, পরবর্তীতে লিকুইড প্রথম দিকে লিকুইড খেতে পারে, হ্যাঁ, পরবর্তী দিকে সলিড সমস্যা প্রবলেম হয়, সেটা হলো অর্গানিক কজ। একইভাবে F1 যদি হয় স্লো অনসেট প্রগ্রেসিভ হয়, আর অ্যাবসেন্স অফ ভোকাল অর কোর্ড মুভমেন্ট, যদি ভোকাল যদি কোর্ড যদি তুমি দেখো, ভোকাল কোর্ডের মানে কোনো অ্যাবনর্মালিটি নাই, মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে কিন্তু তোমার ভয়েস আসতেছে না, মুভমেন্ট ঠিকমতো হচ্ছে, ডেভিয়েশন হচ্ছে না, রাইট অর লেফট ডেভিয়েশন হচ্ছে না, একই জায়গায় থাকছে, ইভিউলার একই জায়গায় থাকতেছে, আর একদিকে টার্ন করে না, তার মানে এটা হলো গিয়ে কনভার্সন ডিসঅর্ডার না, এটা হলো গিয়া যদি হয় সেটা হলো গিয়া অর্গানিক কজের জন্য হতে পারে। আর অর্গানিক ডিসপনিয়া যদি ইনহেলেশন, সাধারণত যেটা হয় ডিসপনিয়া হয় সাধারণত এক্সেলেশনে প্রবলেম হয়, শ্বাস ছাড়তে গিয়ে প্রবলেম হয় অর্গানিক কজের ক্ষেত্রে। আমরা বললাম না প্রলং এক্সপিরেশন যদি হয়, যেটা হলো সিওপিডি ক্ষেত্রে হয়, কিন্তু নন অর্গানিক ক্ষেত্রে হলো ইনহেলেশন প্রবলেম হয়। অসকালটেশনে স্বাভাবিকভাবেই একটা অ্যাবনর্মালিটি পাওয়া যাবে, এই ফিচার্স গুলো যদি থাকে তাহলে এটা আমরা কনভার্সন ডিসঅর্ডার বলবো। তাহলে আমার মনে হয় এই ডিফারেন্সটা জন্যই আমি রিপিট করা, যেটা বললাম, যদি হয় রেসপিরেশনের প্রবলেম হলো গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনহেলেশনের প্রবলেম হয়, তারপর অসকালটেশনে অবশ্যই একটা ফিচার্স পাওয়া যাবে। যদি কনভার্সন ডিসঅর্ডার হয় তাহলে ফিচার্স কিন্তু কিছুই পাওয়া যাবে না। আর যদি হয় নন অর্গানিক, যদি কনভার্সন ডিসঅর্ডার যদি অ্যাপনিয়া হয়, সাডেন হবে, নন প্রোগ্রেসিভ হবে, মুভমেন্টটা প্রবলেম হবে, আর একটা কোর্ড মুভমেন্ট প্রবলেম হবে। আর যদি সোয়ালোইং এর প্রবলেম হয়, সাডেন স্টার্টেড হবে, সলিডটা নিয়ে প্রবলেম হবে। এই জিনিসগুলো যদি আমরা জানি, রিফ্লেক্স লসটা হলে নর্মাল হবে, রিফ্লেক্সে কোনো প্রবলেম হবে না, আর মাসল ওয়েস্টিং কোনো কিছু সমস্যা হবে না, এই জিনিসগুলো জানি। আর যদি হয় যে সিজারটা হবে সেটা হলো সাডেনলি হবে এবং লং ডিউরেশনে হবে, এবং যখন যদি কোনো কারণে ওই সময় যদি আমরা ইসি করা যায়, এই যে ইসিজি করা যায়, ইইজি করা যায়, নর্মাল আসবে, অথবা সিরাম প্রোডাক্টিং করা যায়, তাহলে সিজার যদি ট্রু সিজার হয়, তাহলে সিরাম প্রোডাক্টিং যদি আধা ঘন্টার মধ্যে করা যায়, সিজার এটা প্রোডাক্টিং লেভেল বেশি হবে। তো এই হলো গিয়ে কনভার্সন ডিসঅর্ডার আর এই যে এই বলে সিজারের মধ্যে পার্থক্য, অর্গানিক এর সাথে নন অর্গানিক প্রেজেন্টেশনের পার্থক্য। এই প্রেজেন্টেশন যদি জানো তাহলে কনভার্সন ডিসঅর্ডার ডায়াগনোস করতে পারো। ডায়াগনোসিস যদি ঠিকমতো করতে পারো, ম্যানেজমেন্ট সুজা অ্যাসুরেন্স এন্ড রিঅ্যাসুরেন্স, তোমার কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে না, তোমার এটা কনফ্লিক্ট, এটা যদি তুমি কি সাজেশন, পজিটিভ সাজেশন দাও, তুমি হাঁটতে পারবা, চলতে পারবা, আর তার কনফ্লিক্টটা যদি রিজলভ করতে পারো, তাহলেই এই কনভার্সন সমস্যার সমাধান হবে। আর যদি তোমরা ধমক দিয়ে ভালো করো, এই যে কোনো কারণে এনজিটিভ দাও, তারপর হলো গিয়ে ক্যাথারাইজেশন করো, অথবা ডিডব্লিউ দাও, এটা কোনো সাময়িক সমস্যা, সাময়িক সমাধান, অথবা সুপ্রা অরবিটাল যদি পাঞ্চ করো, পেইন দাও, ফুলায় ফেলো, হিমোটোমা করে ফেলো, তাহলে তো এটা কোনো ভালো কোনো ফল বয়ে আনে না। চলে যাবে ভালো হয়ে, কিন্তু আবার ফিরে আসবে একই জিনিস, আবার তার ক্রনিসিটি ডেভেলপ করবে। কাজেই কনভার্সন খুব যদি সিরিয়াসলি নাও এবং তুমি যদি বুঝো তার একটা কনফ্লিক্ট থাকবে, তাহলে তুমি কনফ্লিক্টটা বাইর করতে পারবা। বাইর করা গেলেই এটা নিয়ে যদি তার সাথে কথা বলো এবং পজিটিভ সাজেশন দাও, তাহলে তার কনভার্সন লং টার্ম হবে, ক্রনিসিটি ডেভেলপ করবে না। আর ওয়ান্স যদি ক্রনিসিটি ডেভেলপ করে, তাহলে সে ওই যে কিয়ের মতো, যে নদীতে পানি যায় না, পানি ফ্লো নাই, সেই পানি কিন্তু এই নদী কিন্তু মরে যায়। মানুষও সেই, সে যদি তাকে যদি ওইভাবে ক্রনিক সিমটম ডেভেলপ করাও, তাহলে হবে কি, তাহলে তার ওই যে ফাংশনাল ডেফিসিটটা হবে, তার জন্য আর তার যে সমস্যা সমাধান হবে না, এবং তার ভাস্কুলারচার কমে যাবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, স্ট্যাগনেন্ট হবে, চেঞ্জ হবে, এবং লাইফ স্প্যান কমে যাবে। যদিও আমরা বলি জন্ম, মৃত্যু, বিয়ে এগুলা নাকি আল্লাহ ভগবানে আছে, কিন্তু যদি কেউকে শুয়ে রাখা হয়, সারাক্ষণ শুয়ে রাখা হয়, চলতি পিঠে দেওয়া না হয়, তাহলে তার লাইফ স্প্যান বেশি হওয়ার কথা না, ইউজুয়ালি বেশি হওয়ার কথা। তো এইটার জন্য আমি বারবার এই জিনিসটা রিপিট করার কারণ,
কনভার্সন রিপিট করার কারণ কনভার্সন তোমাদের সম্যক ধারণা থাকতে হবে, সবারই ধারণা থাকতে হবে, এবং সব সাইকোলজিক্যাল সিমটমের ধারণা থাকলে মেডিসিনের ক্যারিয়ার করো, রেসপিরেটরি মেডিসিন ক্যারিয়ার করো, সার্জারি ক্যারিয়ার, গাইনিক ক্যারিয়ার করো, সব ক্ষেত্রেই কিন্তু তোমরা ভালো করতে পারবে। আদারওয়াইজ তোমরা এটা ভালো করতে গেলে সমস্যা হবে। তো তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর না হলে লিভ করি কারণ টাইম চলে গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার কনভার্সন হ্যাঁ বলো। স্যার কনভার্সন ডিসঅর্ডার উইথ অ্যাংজাইটি অথবা যদি ডিপ্রেশন থাকে তখন স্যার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা কেমন হবে? শুধু